ভ্রমণ করতে কে না ভালোবাসে, কিন্তু অনেক সময় সময়ের অভাবে আমাদের ভ্রমণ করা হয়ে ওঠে না। যদি হাতে এক রাত দুদিনের ছুটি থাকে তাহলে কিন্তু আমরা বাড়ির কাছে অনেকগুলো জায়গায় ভ্রমণ করতে পারি। কলকাতা থেকে মাত্র 4-5 ঘন্টা দূরে রয়েছে এমন একটি সুন্দর জায়গা, যেখানটায় এই বর্ষাকালে আসলে তোমরা পাহাড়, নদী, ঝর্ণা, এমনকি মন্দির এবং সুন্দর বনের দেখা পেয়ে যাবে। আর এইখানটায় ভ্রমণ খরচাটাও মোটামুটি সাধ্যের মধ্যে রয়েছে। আজকে তোমাদের সামনে ঠিক তেমন একটি পর্বই তুলে ধরবো। এর আগের পর্বে আমরা দেখিয়েছিলাম কলকাতা থেকে আমরা কীভাবে এই মুকুটমণিপুরে পৌঁছে গেছিলাম। গত পর্বে ভিডিও যেখানটা শেষ করেছিলাম আজকে ঠিক তারপর থেকে শুরু করব। এর আগের ভিডিও যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিও। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। ঘড়ির কাঁটায় সময় এখন দুপুর 1:05। আর এখন স্নানের সময়। রুমে এসে আমরা তো সেই সকালবেলা এসে রুমে গুছগাছ করে একটু ঘুম হালকা পাতলা দিলাম। এখনও 3 জন ওরা ঘুমোচ্ছে। আর এদিকে আমি আর আমার বন্ধু বিপুল আমরা একটু হাঁটতে হাঁটতে এই যে কংসমতী নদীটা আছে এই নদীতে স্নান করার ঘাট রয়েছে, তো ভাবলাম যাই আজকে স্নানটা ধোবো বলে এখানটায় সারা যাক। ভিউটা দেখো, ওই যে হচ্ছে আমাদের হোটেল দূরে, আর তার ঠিক সামনেই রয়েছে এই কংসমতী নদী। আর এই নদীতেই এখন আমরা স্নান করতে যাচ্ছি। জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে, এখান থেকে পুরো ড্যামটা কিন্তু চোখে পড়ছে। এখান থেকে কিছু পাথর রয়েছে আর সামনে যে বোটিং রয়েছে, তোমরা চাইলে বোটিংও করতে পারো। বিকেলবেলা আমরা বোটিংও করব, তো তখন ভাড়া কীরকম কী রয়েছে সেটাও তুলে ধরবো। ওই যে সামনে কিছু লোক বোটিং করছে। আমরা যেই সময়টায় রয়েছে এখন বলা যেতে পারে ট্যুরিস্ট স্পট সম্পূর্ণ ফাঁকাই রয়েছে, তাই এইখানটায় কিন্তু কোনো লোকজন নেই। আর এখানটায় স্থানীয় লোক ছাড়া মোটামুটি কোনো পর্যটক স্নান করে না। তবে আমরা নামবো, এখানটায় জলটা অনেকটা পরিষ্কার। যেখানটা দাঁড়িয়ে আছি সেখানটা নিচে জল এতটা পরিষ্কার, নিচের যে শ্যাওলা ঘাস রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। আমার বন্ধু বিপুল নেমে গেছে, এবার আমিও নামবো। হালকা করে ওটা নামার চেষ্টা করি। বিপুল কেমন লাগছে? হেভি হেভি, দারুণ মজা না? ওকে, নামছি। জলের নিচটা এতটাই পরিষ্কার দেখো, হাত পুরো সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো কি পেয়েছি, চকচকে ঝিনুক। এই সারা নদীতে শুধু আমরা দুজন রয়েছি, আর কি শান্ত পরিবেশ, কোনো রকম কোনো কোলাহল নেই। সত্যি কথা বলতে এখানটায় এতটা ভালো লাগছে তোমাদের বলে বলতে পারবো না, দারুণ লাগছে। যদি তোমরা এই মুকুটমণিপুর এখানটা ঘুরতে আসো তাহলে এই ড্যামের আশেপাশে যদি হোটেল নাও, একটা প্লাস পয়েন্ট হবে যে এই কংসমতী নদী, এই নদীতে স্নান করতে নামতে পারবে। আর মাছ আছে এর মধ্যে প্রচুর। যদি আগে জানতাম তাহলে ব্যাগের ভিতরে করে বড়শি নিয়ে আসতাম, তাহলে হয়তো কিছু মাছ ধরা যেত। এটা আমার কথা নয়, আমার বন্ধুর কথা, বিপুলের কথা। ওয়াও, মাছ কি! এটা চিংড়ি মাছ। প্রায় অনেক সময় আমরা এই জলাশয়ে স্নান করলাম। এখন এখান থেকে উঠে এসেছি, বাস খিদে পেয়ে গেছে, 2:10 হয়ে গেছে। আর এখন আমরা যাব হচ্ছে হোটেলে। তোমাদের তো সকালবেলা দেখালাম যে হোটেলতে খেয়েছি। 6 টাকা করে রুটি পিস নিয়েছিল আর 10 টাকা করে সাদা আলুর তরকারি। আমি বলবো এই জায়গাটাতে আসলে, এই সময় আসলে কিন্তু সত্যি এতটা সুন্দর ভিউ তোমরা তো দেখলেই, আর জল যা পরিষ্কার মানে বলার মতন না। আর এইখানটায় এই মুহূর্তে যদি তোমরা একটু নিরিবিলি সময় কাটানোর জন্য আসো তাহলে কিন্তু সত্যি পারফেক্ট জায়গা। এখন এই মুহূর্তে পারফেক্ট জায়গা। পুজোর আগে পর্যন্ত এখানটা এরকম অফ সিজনই থাকে, কোনো লোক নেই। আমাদের আশেপাশে তো কোনো লোক ছিলই না, শুধু আমরা দুজনেই স্নান করছিলাম।
ও আমি তো বলবো তোমরা এখানটা এসে একবার এই মুহূর্তে এসে ঘুরে যাও। সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছ ওটাই আমরা রয়েছি। ঘড়িকাটায় এখন সময় 3:10 আর আমরা সকলে মিলে চলে এসেছি দুপুরের ডিনার করতে, সরি লাঞ্চ করতে। সকালবেলা যেখানটা রুটি আলুর তরকারি খেয়েছিলাম সেখানটা এসেছি। তো চলো দুপুরের লাঞ্চটা সারা যাক। এই যে প্লেটটা রয়েছে এটাতে মানে নিরামিষ প্লেট রয়েছে, ভাত, আলু ভাজা, ডাল, একটা আলুর তরকারি দেবে, এটা হচ্ছে আলু পোস্ত আর কি। সেটা হচ্ছে 60 টাকা প্লেট, আর ভাত যতবার নিতে পারো অসুবিধা নেই। আর হচ্ছে ডিম নিলে 15 টাকা, অর্থাৎ মানে ডিম থালি বলা যেতে পারে 75 টাকা করে। তো এটাই আমাদের আজকের দুপুরের লাঞ্চ। এই দোকানে রয়েছে ছোট্ট একটা টিয়া পাখি। আচ্ছা, এবার এখন আমরা বেরোবো এই মুকুটমণিপুরের লোকাল যে সাইট সিন রয়েছে সাইট সিনগুলো করতে। তো তার জন্য ওইখানটা গাড়ি করে ঘুরতে পারো বা টোটো করে ঘুরতে পারো। আমরা যেহেতু পার্সোনাল গাড়ি নিয়ে এসেছি এই গাড়ি করে ঘুরবো, কিন্তু তার জন্য কিন্তু এই পারমিটটা লাগবে। যেমন ওই যে এখানটা গেট রয়েছে, ওই গেট এখান থেকে পুরো ফ্রি অফ কস্ট। এই পারমিট যেটা দরকার এই পারমিটটা তোমরা করে নেবে। আমার সামনে যে ঘরটি দেখতে পাচ্ছ এটাতে কিন্তু পারমিট করতে হবে এখান থেকে, পুরো ফ্রি কস্ট। আর এখান থেকে পারমিট করতে গেলে সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে কিন্তু যারা গাড়ি নিয়ে আসবে তাদের পারমিট করতে হবে। এরপরে কিন্তু আর দেবে না, মোটামুটি 5:30 পর্যন্ত কিন্তু ড্যামে থাকার পারমিশন রয়েছে। এইবার কথা হচ্ছে আমরা তো করছি আমাদের প্রাইভেট গাড়ি নিয়ে, তোমরা যারা ঘুরতে আসবে তারা ঘুরবে কি করে? যারা ট্রেনে করে আসবে তাদের জন্য এখানটা রয়েছে টোটো। টোটো করে ঘুরতে গেলে এই সময় অর্থাৎ এই অফ সিজনে কিন্তু ঘুরতে গেলে মোটামুটি 300 থেকে 350 টাকা তারা ভাড়া নিয়ে থাকবে। এবং এটা যদি সিজন হতো সেই ক্ষেত্রে ভাড়াটা কিন্তু তখন 500 থেকে 600 টাকা পড়তো। তো তোমরা অবশ্যই দামাদামিটা ঠিকভাবে করবে, কারণ ওনারা দাম অনেকটাই বেশি চেয়ে থাকেন। যেহেতু এবারে আমাদের ভ্রমণটা হচ্ছে 1 রাত 2 দিনের, আর আজকে প্রথম দিনে আমরা ভ্রমণ করছি মুকুটমণিপুরের লোকাল সাইট সিন। আর কালকে আমরা বেরিয়ে যাব বেলপাহাড়ির উদ্দেশ্যে, কারণ এই যাত্রায় যদি আমরা বেলপাহাড়ি ভ্রমণ না করি তাহলে হয়তো এবারে ভ্রমণটা আমাদের অসম্পূর্ণ রয়ে যাবে, কারণ বেলপাহাড়িও রয়েছে সৌন্দর্যের এক অন্যতম প্রতীক। সব উঠে যদি সামনে আবার ড্যাম না যেন আসতে তো উঠে গেছি। মুকুটমণিপুরের প্রথম সাইট সিন হিসাবে আমরা রেখেছিলাম পরেশনাথ মন্দির, কিন্তু যেহেতু হাতে সময় কিছুটা কম তার জন্য আমরা আগে এই ড্যামের আশপাশটা ভ্রমণ করব, তারপরে আমরা ভ্রমণ করব ওই পরেশনাথ মন্দিরটা। তো চলো আগে ড্যামের আশপাশটার সৌন্দর্যটা আমরা উপভোগ করি। ওই দিকে হচ্ছে ড্যাম, আর ড্যাম ওইখানটায় মোটামুটি শেষ রাস্তা, আর তারপরে দিকে গ্রামের রাস্তা গেছে। তো আমরা অনেকটা আগে এগিয়ে এসেছি। তো এখন এইখান থেকে ওই নিচে সামনে খুব সুন্দর একটা জায়গা রয়েছে, ওইখানটা যাচ্ছি আমরা। এখান থেকে গাড়ি দাঁড় করলাম আর ভাঙ্গা রাস্তাতে যাবো। হঠাৎ করে জল পেয়েছিল, গঙ্গার জল খাইতে হবে। গঙ্গা কই কংসাবতী জল খাইতে হবে। শেষ লাভ দিয়েছি এবারই খাবি না। আরে আমি যেভাবে নামলাম রাজু, হ্যাঁ এই তো বন্ধু তুই আগে নাম, তারপরে ঘোরা খাস আমার দিয়ে ঘুরে নামতে ওরা জানতে হয়, খালি দুম দাম করে লাভ দিলে হয়। এবার আস্তে আস্তে এখান থেকে নামতে হবে। ভিউটা বেশ সুন্দর, কিন্তু এখান থেকে ওইদিকে রাস্তা আর ওদিক থেকে এদিকে এসছি। ভিউটা দেখো কত সুন্দর। সচরাচর দিয়ে কিন্তু কেউ আসে না, আমরা চলে এসছি। আমার পিছনে শুধু ভিউটা দেখো, কি দারুণ যে লাগছে, মানে বলার মতো না। হেভি লাগছে, হেভি, মানে সত্যি আমি বলবো অবশ্যই ড্যাম থেকে সামনের দিকে এগিয়ে আসো। এগিয়ে আসলেই সেই কংসাবতী নদীর পুরো যে এইখানটা যে সীমানা রয়েছে কি সুন্দর লাগছে দেখো, উঁচু উঁচু ঢিপুই, তার মধ্যে সবুজ, কি দারুণ লাগছে। আকাশে মেঘ করেছে যার জন্য এখন ওয়েদারটা আরও বেশি ভালো লাগছে। ওদিকে তো দূরে অনেক পাহাড় রয়েছে আর সামনে একটা টিলা রয়েছে, কত সুন্দর লাগছে এটা দেখতে।
এই জায়গাটি ভ্রমণ করতে যদি একটু বিকেল বিকেল টাইমে আসা যায় তাহলে দেখতে পারবে অনেক ধরনের পাখি এখানটা বসে আছে। যেমন সামনে এখন রয়েছে অনেকগুলো বক, যেহেতু বিকেলবেলার সময় তাই দৃশ্যটা দেখতেও ভালো লাগছে। আর এখানটার যে বন জঙ্গলটা রয়েছে তার তো সৌন্দর্যের কোনো তুলনাই নেই। সকলেরই ভালো লাগবে কিন্তু এই জায়গাটাতে ভ্রমণ করতে আসলে। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে আর পাখিরা তাদের নীড়ে ফিরে যাচ্ছে। এদিকে আকাশে মেঘ করেছে, কোনো এক মাঝি তার নৌকা বেঁধে গেছে। আর এখানটায় রয়েছে আর একজন সাথী, সেও আস্তে আস্তে ফিরে যাচ্ছে তার নিজ গৃহে। যেই পরিমাণে আকাশে মেঘ করেছে বৃষ্টি মনে হচ্ছে এখনই চলে আসবে। তবে এটাও কিন্তু একটা দুর্দান্ত অভিজ্ঞতা, কারণ এত সুন্দর লাগছে এই মুহূর্তে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ঘুরতে ঘুরতে বৃষ্টি চলে আসলো, তাই এখন আবার রাস্তার দিকে চলেছি। মামা জায়গাটা কেমন লাগলো ঘুরে? খুব ভালো জায়গা, পাহাড় জঙ্গল সমতল সবকিছু রয়েছে এখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবেশটা খুব শান্ত নিরিবিলি, এখন খুব শান্ত এবং আজকের ওয়েদারটা খুব ভালো, দারুণ ওয়েদার। এখন আবার জায়গা মতো যেতে হবে, যদিও বৃষ্টিটা মনে হয় না হবে। বৃষ্টি মোটামুটি ভালোই জোরে পড়ছে এখন। আমাদের কোন দিক থেকে এসেছিলাম? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওদিক, এই যে কাদা ভিজে যাচ্ছি তো, কিন্তু এইখান থেকে উঠবে কি করে ভাই? এবার যে যার মতো দৌড়াও। আর দেখতে দেখতে জোরে নেমে গেল। বেশ মোটামুটি ভালোই ঘুরছিলাম, প্রচন্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছে, সবাই দৌড়ে 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 এসেছি। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। কংসাবতী নদীর তীরে ভ্রমণ করতে করতে বৃষ্টি চলে আসলো। তবে এই বৃষ্টিটা কিন্তু মন খারাপের বৃষ্টি নয়, এটা মন ভালো করার বৃষ্টি। দূরে যত দূর চোখ যায় শুধু সাদা, অর্থাৎ বৃষ্টি অনর্গল হয়ে চলেছে। বৃষ্টির পরে আবার হঠাৎ করে আকাশ পরিষ্কার হয়ে গেল, আর এই সময় সূর্য অস্ত যাওয়ার পালার কিছু সময়ের মধ্যে কিন্তু এই দৃশ্যটা কিন্তু দেখতে দারুণ লাগছে। এক কথায় আমরা রোদ, জল, বৃষ্টি সবই পেয়েছি, আর যার জন্য প্রকৃতি দেখতে আমাদের আরও বেশি ভালো লাগছে। সামনে এখানটায় দেখো রামধনু দেখা যাচ্ছে। বৃষ্টির ঠিক পরে যেমন রামধনু ওঠে, আমাদের ভাগ্য কিন্তু এই পাহাড়ে এসে রামধনু দেখা মিলল। কংসাবতী নদীর তীরে ভ্রমণ করে আমরা এখন চলেছি পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে, অর্থাৎ পরেশনাথ যে মন্দিরটা রয়েছে সেইটা আমরা এখন ভ্রমণ করব, কারণ হাতে সময় অনেকটাই কম রয়েছে। চলে এসেছি আমরা পরেশনাথ মন্দিরের সামনে। আর এই মন্দিরটা আমরা যেখানটা রয়েছে অর্থাৎ হোটেল থেকে মাত্র 2 কিলোমিটার। এটা হলো গেট, আর এই গেটে কিন্তু দিয়ে সকলকে প্রবেশ করতে হবে, আর গাড়ি এখানটা পার্কিং করার জায়গা রয়েছে। তো চলো এবার এই মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করি। সিঁড়ি বেয়ে বেশ কিছুটা উপরের দিকে উঠতে হবে সকলেরই। আর এইখান থেকে ভিউটা দেখো আরও বেশি ভালো লাগছে। সামনে একটি ঠাকুর দেখতে পাচ্ছি, জানি না এটা কোন ঠাকুরের মূর্তি। এই মন্দিরের উপর থেকে টোটাল ড্যামটি দেখা যায় এবং কংসাবতী নদীটা সম্পূর্ণভাবে দেখা যায়। আর এইখান থেকে আরও কিছুটা উপরের দিকে সিঁড়ি বেয়ে আমাদের উঠতে হবে। সিঁড়ি বেয়ে কিছুটা উপরে উঠে আসলেই এই একদম উপরে রয়েছে গাছের নিচে একটি মন্দির, আর এটি হচ্ছে পরেশনাথ শিব মন্দির। অর্থাৎ এই মন্দিরে ভোলে বাবা মহেশ্বর রয়েছে।
পরেশনাথ মন্দির দর্শন করার পর এবার আমাদের নেক্সট দর্শনীয় স্থান হচ্ছে কংসবতী নদীতে বোটিং ভ্রমণ করা। আর এই বোটিং ভ্রমণ করার কিন্তু মজাটা আলাদাই। আর হ্যাঁ, তোমরা চাইলে পরেশনাথ মন্দিরের সামনে থেকে কিন্তু বোটিং করে নিতে পারো। তো এত সময় লোকাল সাইট সিন ঘুরছিলাম, আর এখন বন্ধুরা মিলে এখন যাচ্ছি এই যে নৌকা রয়েছে এখানে বোটিংয়ের ব্যবস্থা, এই বোটিংয়ে যাব। একটু এখন সন্ধ্যে টাইম, বোটিংয়ে এখন গেলে একটু ভালো লাগবে, যার জন্য এই টাইমটাই বেছে নিয়েছি। এখন যেহেতু গরমের সময় তো 6টা বাজে, পুরো আধা ঘন্টা 40 মিনিট ঘুরবো ওই টোটাল ড্যামটা। যেমন দেখো ওই যে ভাড়া আমাদের পড়েছে 50 টাকা করে পার হেড, ওই আধা ঘন্টা মতন ঘুরবে। চাই 300 টাকা, কিন্তু সেখানটায় তোমরা একটু কম সম করে বললে নিয়ে যাবে, অসুবিধা হবে না। ওই যে আমরা এই নৌকাটা নিয়েছি মা বাবার আশীর্বাদ, কাকা নৌকাটা নিয়ে যাচ্ছে। সোনারতরী নিয়ে নিয়েছিস? সোনারতরী আমার এখানে, সোনারতরীটা বুক করে নিলাম। আমরা এখন ভ্রমণ করবো সোনারতরী। ওকে, চলে আসো। হ্যাঁ, ওই যে বোটিং আমাদের চলে এসছে। ওটা কি? উঠবো? হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, এই বোটে লাইফ জ্যাকেটের সমস্ত সুবিধা রয়েছে, অসুবিধা নেই। আর মনে আছে সেই এই পাশে রয়েছি আমরা পঞ্চপাণ্ডব। এই টোটাল টিম ধরেই আমরা 2 দিন ঘুরবো এই মুকুটমণিপুর। এই কংসবতী নদীতে তোমরা চাইলে যে কোনো সময় বোটিং করতে পারো, তবে সবথেকে ভালো সময় হচ্ছে বিকেলবেলা, যখন সূর্য মামা ডুবু ভাব। আর তখন ভ্রমণ করলে এই নদীটি সম্পূর্ণভাবে খুব ভালোভাবে দেখতে পাবে। মুকুটমণিপুরের সাইট সিনের মধ্যে কিন্তু আরও একটি জায়গা রয়েছে, সেটা হচ্ছে ডিয়ার পার্ক। আর সেই ডিয়ার পার্ক রয়েছে এই কংসবতী নদীর ওপারে। আর সেই ডিয়ার পার্কের সময়সূচি হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তোমরা চাইলে আরও একটি কাজ করতে পারো, তোমরা চাইলে এই নৌকো করে কিন্তু যে সাইট সিনগুলো রয়েছে সেটা তো ঘুরতে পারো। তো সেই ক্ষেত্রে কিন্তু পার হেড মোটামুটি 250 থেকে 300 টাকা পড়বে। তাতে যতগুলো সাইট সিন রয়েছে সমস্তগুলো কিন্তু ঘুরে দেখাবে এই নৌকোর মাঝিরা। নদীতে সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এইখান থেকে কিন্তু জল তুলে পরিশোধিত করে তারপর সম্পূর্ণ শহরে পাঠানো হয়। ভ্রমণ করছি কংসবতী নদী, আর আমার সাথে রয়েছে আমার বন্ধুরা। আমরা এই পঞ্চপাণ্ডব এবার ঘুরতে এসেছি মুকুটমণিপুরে। এই যে বন্ধু, ওই যে কাকার ছাড় দিয়ে আমরা নৌকো করে পৌঁছে গেলাম এপারে। আর এপারের দৃশ্যটা দেখো কতটা সুন্দর, পুরো কাঁচা বাঁকা যে ঘাসগুলো রয়েছে সেগুলো দেখতে কিন্তু সত্যি অপূর্ব লাগছে। আর বিশেষ করে যদি এই বললাম সন্ধ্যা নাগাদ যদি আসো, তাহলে কিন্তু এই দৃশ্যগুলো আরও বেশি ভালো লাগবে। আমাদের মাঝি কাকা সে কিন্তু এই সন্ধ্যাবেলার সৌন্দর্যটুকু পাথরে বসে নিজে নিজে উপভোগ করছে। সত্যি একটা দারুণ মুহূর্ত। বেশ কিছুটা সময় আমরা নৌকোতে কাটালাম, এবার আমাদের ঘরে ফেরার পালা। ঘড়ি কাটা হয় সময় এখন রাত্রির 8টা বেজে 11 মিনিট। আর এই মুহূর্তে দেখো মুকুটমণিপুরের একদম ড্যামের সামনে কিন্তু মানে পর্যটকের ভিড় একদমই নেই, টোটাল পুরো ফাঁকা হয়ে গেছে। কারণ এই মুহূর্তে এই সময়টা কিন্তু পর্যটকরা একদম কম আসে। আর একদম আমাদের যে হোটেল, সেই হোটেলের সামনে রয়েছি, হোটেল ইউথ। আর ঠিক এই পাশে রয়েছে অনেক পরপর দোকান, যদিও এই দোকানগুলো এখন মাত্র 2-3টে দোকান খোলে, তার বেশি দোকান খোলে না, কারণ পর্যটকের ভিড় এতটাই কম এখন, যার জন্য এখন কিন্তু সেইভাবে আর দোকান ফোকান খুলছে না, বা রাস্তা এখন সম্পূর্ণভাবে ফাঁকা রয়েছে পুরো। আবারও বলবো, যারা একটু চাইছো নিরিবিলি সময় কাটাতে, তাদের জন্য কিন্তু মুকুটমণিপুর এই মুহূর্তে, যেমন জুন মাস এখন চলছে, এটা একদম পারফেক্ট সময়
ফ্যামিলি নিয়ে আসার জন্য বা বন্ধু বান্ধবের সাথে আসার জন্য একদম সুস্থভাবে সময় কাটানোর জন্য পারফেক্ট একটা সময় রয়েছে এখন। সামনে যেখানটা দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, এটা হচ্ছে সেই নদী থেকে জল তোলার জায়গাটা, যেখানটায় দিনের বেলা একটু আগে তোমাদের দেখিয়েছিলাম সন্ধ্যাবেলা। তো সেইটাই হচ্ছে সেই জায়গাটা, দেখো কত সুন্দর লাগছে রাত্রেবেলা। আর এই মুহূর্তে টোটাল ড্যামটা কিন্তু পুরো একদম নিরিবিলি, শুনশান হয়ে আছে, কোনো মানুষজন কিন্তু নেই, পুরো একদম নিরিবিলি পরিবেশ। তো আজকে রাতেরবেলা মোটামুটি আমাদের ড্যামও ঘোরা হয়ে গেছে। এবার রুমে যাবো, রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো। আমরা রান্না করে নিয়েছিলাম, আর এখানটা কিন্তু রান্না করার জন্য একটা সিস্টেম বলে দিই, তোমরা চাইলে সব কিছু কিনে রান্না করে খেতে পারো। যেমন চিকেন আমরা কিনেছি 180 টাকা করে কিলো কিনেছি, আর রান্না করে খেয়েছি সামনে যেই হোটেল থেকে আমরা সকালবেলা বা দুপুরবেলা লাঞ্চ করেছিলাম। তো সেইখানটায় ওই হোটেলে রান্না করতে দিয়েছি, কেজিতে 100 টাকা করে নেবে এবং তোমাদের কিন্তু ওনারা ঠিকঠাক রান্না করে দেবে। তো আমরা দিয়ে এসেছিলাম, তো তারপরে সেগুলো রুমে নিয়ে এসেছি, এখন সেগুলো খাওয়ার পালা। বন্ধুরা তো গেট বন্ধ হয়ে গেছিলো, তো যাই হোক হোটেলে যে দাদা থাকে রাত্রেবেলা কেয়ারটেকার, তাকে বললাম, উনি এসে গেট খুলে দিল। খুবই ভালো মানুষ উনি, আমাদের গেট এসে খুলে দিয়েছে। আর এখন যাচ্ছি রুমের দিকে। রাত্রেবেলাও বেশ পরিবেশটা এখানটা ভালোই লাগছে। এই আমরা, তোরা চাচ্ছিস কেন? রাতেরবেলা ঠিক এইরকম লাগে এই ছাদের থেকে বাইরের দৃশ্যটা দেখতে। রাস্তা এখন পুরো শুনশান হয়ে গেছে। গুড মর্নিং। আজকে আমাদের মুকুটমণিপুরে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমাদের একটু পর 9:30 নাগাদ রুম ছাড়বো আমরা। আর এখন 8:40 হচ্ছে ঘড়িতে টাইম। এখন আমরা যাচ্ছি যেখানটা কালকে দেখেছিলাম, স্নান করতে গেছিলাম। কালকে তোমরা দুজন গেছিলাম, আজকে আমরা টোটাল টিম সমাজ যাচ্ছি। মামা যাচ্ছে, বন্ধু যাচ্ছে, আর ওরা দুজন যাচ্ছে, সবাই মিলে যাচ্ছে। কালকে তো সারাদিন পরে ঘুমিয়েছে, কালকে আর যেতে পারেনি ওরা, তার জন্য আজকে সকালে যাবে। যেহেতু জলটা খুবই পরিষ্কার, তো ওর জন্য ওরা যাবে। তো ভাবলাম তাহলে আমিও যাই স্নান করতে। তো এখান থেকে স্নান করে 9:30টার মধ্যে আমাদের রুম ছাড়তে হবে। তারপরে আমরা আজকে বেলপাহাড়ির দিকে এবং বিষ্ণুপুরে যতগুলো সাইড আছে ওগুলো ঘুরবো। তো তোমাদের সামনে সেগুলো পরপর আসতে থাকবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। সবাই মোটামুটি আগে গেছে, একটু চা খাওয়ার জন্য দোকানে দাঁড়িয়েছিলাম, যে সকালবেলা একটু চা না খেলে হয় না। ওই যে ওরা অনেক দূর চলে গেছে। চা খাওয়া হয়ে গেছে, এবার কমপ্লিট। এবার একটু তাড়াতাড়ি করে যাই, কারণ তাড়াতাড়ি রুম ছাড়তে হবে। আর রুম তাড়াতাড়ি না ছাড়লে আবার যেগুলো সাইট সিন করতে যাব বললাম, বেলপাহাড়ি, তারপর হচ্ছে ওদিকে ঝিলমিল ফরেস্ট, এগুলো না দেখতে গেলে আবার সম্পূর্ণভাবে এইখানটা ভ্রমণ করতে আসাটা বৃথা হয়ে যাবে। গতকাল দুপুরবেলা এসেছিলাম চান করতে আমি আর আমার বন্ধু, আর আজকে পুরো সকালবেলায় চলে এসেছি। জলটা কতটা পরিষ্কার তোমরা শুধু দেখো। আর এখানটায় স্নান না করলে কিন্তু অনেক বড়সড় কিছু একটা মিস করে যাবে। পুরো নিচের পরিষ্কার এত জল যে পাথরের মতো সব কিছুই দেখা যাচ্ছে। সামনে ভালো হবে, ডুব দিয়ে যাবো সামনে। সমুদ্রের নিচে, সমুদ্র নাই, নদীর নিচে কত সুন্দর একটা পাথর দেখো, আর জলটা এত পরিষ্কার, মানে এই পাথরটা ধরে আছি পুরো ক্লিয়ার, তোমরা আশা করি দেখতে পাচ্ছ কি পরিষ্কার লাগছে দেখো তোমরা। বলেছিলাম না নিচে ঘাস আছে, যার জন্য এইখান থেকে যখনই হাঁটবে তখন দেখতে পারবে নিচে যে ঘাসগুলো পুরো পায়ের সাথে গায়ের সাথে পুরো জড়িয়ে আছে। এই নদীতে যারা অর্থাৎ সাঁতার কাটতে জানো তাদের জন্য কিন্তু নদীটা কিন্তু একদম পারফেক্ট সাঁতার কাটার জন্য। আমি তো সাঁতার জানি না, তাই আমি একটু পাড়ে রয়েছি, আর ওই সুজন মামা পারছে তাই একটু দূরে রয়েছে। এবার জলের নিচে তোমাদের নিয়ে যাচ্ছি।
আজকের মতন আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন রুমে চলে যাচ্ছি। রুম এখন গিয়ে ছাড়তে হবে। তারপরে রুম থেকে বেরিয়ে কিছু হালকা পাতলা টিফিন করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব এখন বেল পাহাড়ের দিকে। ওইখান থেকে ঘুরতে এবারে বাড়ি। আচ্ছা, এবার মুকুটমণিপুরে ইউথ হোস্টেল যেটা আমরা রয়েছে এইখানটায় কন্ট্যাক্ট বা বুকিং করার জন্য আমরা কি কি পদ্ধতি রয়েছে এই হোটেলের। দাদা তোমার নামটা কি? সুরজিৎ বাগচি। আচ্ছা সুরজিৎ দাদা, তুমি একটু বলো যে এইখানটায় যারা আসবে তারা কিভাবে আসতে এসে বুক করতে পারে। যেটা যদি মানে অফলাইনে বুকিং করতে হয় তাহলে কলকাতা মৌলালী যুব কেন্দ্র থেকে অফলাইন বুকিং হবে। আচ্ছা, তাছাড়া অনলাইন থেকে বুকিং করতে হবে, কিংবা ফোন থেকেও আপনি যদি করতে পারেন ফোন থেকেও করতে গুগলে যেয়ে প্রথমে আপনাকে ওখানে আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর হ্যাঁ ওই সাইটে যেয়ে আপনার ওয়েবসাইটটা রয়েছে, আমি ওয়েবসাইট ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, যদি ফোন নাম্বার তোমাদের সাথে কেউ কন্ট্যাক্ট করতে চাও সেই ক্ষেত্রে বলো একটু। নাম্বারটা দেওয়া আছে। আচ্ছা অফিসের নাম্বার। আচ্ছা, এটা অফিসিয়াল নাম্বার তাই তো? গেটের সামনে ভালোভাবে দেখা যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমাদের আরও একবার রুমগুলো দেখিয়ে দিই বাইরে থেকে। এই যে সামনের রুমটা, এটা হচ্ছে এসি রুম, 1800 টাকা করে ভাড়া জিএসটি ধরে। আর উপরে রয়েছে ডরমিটরি রুম, একটা হচ্ছে 11 বেডের আর একটা হচ্ছে 6 বেডের, সেটা 250 টাকা করে পার হেড। আজকের মতন আমরা আমাদের এই হোটেল থেকে বিদায় নিচ্ছি এবং আজকের আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে বেলপাহাড়ি, সুতান ফরেস্ট এবং হচ্ছে ঝিলমিল ফরেস্ট। তো চলো যাওয়া যাক। মুকুটমণিপুরে 1 রাত 2 দিন আমরা ঘুরলাম। এখন আজকে যেহেতু দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিন আমরা বেরিয়ে যাচ্ছি বেলপাহাড়ির উদ্দেশ্যে। কারণ এই ট্রিপে আমরা বেলপাহাড়ি ভ্রমণ করবো সেইভাবেই বাড়ির থেকে চিন্তা ভাবনা করে এসেছিলাম। অর্থাৎ বেলপাহাড়ি রয়েছে, সুতান রয়েছে এবং ঝিলিমিলি ফরেস্ট রয়েছে, সেগুলো সব এই রুটেই পড়বে এবং দেখতে দেখতে তারপরে আমরা বাঁকুড়া হয়ে বাড়ি ফিরবো। তো চলো এই ট্রিপটাও আমরা একটু মজা করে নিই। মুকুটমণিপুর থেকে বেলপাহাড়ির প্রায় দূরত্ব হচ্ছে 55 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টার মতন। আর এই রুটেই পড়বে সুতান ফরেস্ট এবং ঝিলমিল ফরেস্ট। তোমরা চাইলে সেই ফরেস্টগুলো কিন্তু দেখে নিতে পারো, কারণ সেখানটা দেখার মতন অনেক কিছু রয়েছে। আমাদের হাতে যেহেতু সময় কম তাই আমরা সেই জায়গাগুলো দেখতে পেলাম না। তোমরা সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। আর যেহেতু এবারে ট্রিপটা আমাদের 1 রাত 2 দিনের, তাই তোমরা যারা চাইছো যে সকালবেলা মোটামুটি ড্যামের আশপাশটা ঘুরে সকালে বাড়ি ফিরতে চাইছো, তাদের জন্য বাঁকুড়া স্টেশন থেকে বেশ কিছু ট্রেন রয়েছে সকালবেলা। তার মধ্যে যেমন সকাল 5:24 রানী রাসমণি এক্সপ্রেস, তারপরে রয়েছে 7:10 হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং তারপরে রয়েছে দুপুর 3:30 আরণ্যক এক্সপ্রেস। এই ট্রেনগুলো ধরে তোমরা কিন্তু সরাসরি হাওড়া পৌঁছে যেতে পারো এবং তারপর থেকে যে যার গন্তব্যে অর্থাৎ বাড়ির দিকে পৌঁছে যেতে পারো। তবে আমরা যেহেতু পার্সোনাল গাড়ি নিয়ে এসেছি তাই আমরা সুতান, ঝিলমিলি ফরেস্ট এবং বেলপাহাড়িটা হয়ে তারপরে বাড়ি ফিরবো। রাস্তা জার্নি করার পরে আমরা যখন বেলপাহাড়ির পথে ঢুকলাম তখন চারিদিকের পরিবেশটা কিন্তু টোটালি বদলে গেছে। কত সুন্দর লাগছে দুপাশের এই বন জঙ্গল দেখে। তোমরা চাইলে এইখানটা দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু ছবি তুলে নিতে পারো, তাতে কিন্তু খুবই ভালো লাগবে। রাস্তায় যেতে যেতে পথেই দেখলাম এরকম সুন্দর পদ্মফুল ফুটে আছে। পদ্মফুল দেখে আবার কে না দাঁড়াতে চায়, তাই আমরাও দাঁড়িয়ে পড়েছি এই পদ্মফুলগুলো দেখতে। কতটা সুন্দর লাগছে দেখো। দীর্ঘ 55 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে আমরা চলে এসেছি একদম বেলপাহাড়ির জঙ্গলের মধ্যে। এইখানটায় একটা ছোট ঝর্ণা রয়েছে আর এখানটা দেখো রাখা রয়েছে বেলপাহাড়ি। আর এইখানটা কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, তাই আমাদের গাড়িও আমরা এখানটায় পার্কিং করছি। তো এরপরে সামনে এগিয়ে যেতে হবে।
এটি হচ্ছে বেলপাহাড়ির সৌন্দর্য। দেখো নিচে জল রয়েছে আর চারিদিকে ছোট ছোট টিলা রয়েছে পাহাড়ের মতন। আর এইখানটায় কিন্তু অ্যাকচুয়ালি যখন বর্ষা হয়, বর্ষার সময় কিন্তু পুরো সারা দিকে এরকম মানে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু ঝর্ণার জল নেমে আসে। যদিও এটা বৃষ্টির জল, কিন্তু তখন কিন্তু দৃশ্যটা আরও বেশি ভালো লাগে। যদিও আর 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদেই বৃষ্টি ঢুকে যাবে, তখন কিন্তু এই জায়গাটির পরিবেশটাই আর এইখানটায় স্নিগ্ধ বিউটি কিন্তু আরও বেশি ভালো লাগবে। যদিও আমাদের জানা ছিল না যে এই সময় কীরকম সৌন্দর্য রয়েছে, কিন্তু এই মুহূর্তে এসে কিন্তু যে খুব খারাপ লাগছে তা কিন্তু না, বেশ ভালো লাগছে। বর্ষার সময় যদি এখানটা আসো তাহলে হয়তো ঝর্ণাটা দেখতে হবে যে জল পড়ছে উপর থেকে, কিন্তু এই মুহূর্তে আসলে কিচ্ছু দেখা যাবে না, পুরো একদম পুরো ফাঁকা। আর এইখানটায় কিছুটা জল পড়ছে। বেলপাহাড়ির কাছাকাছি রয়েছে কুমারডুমি ড্যাম, করম পুজো, ঝর্ণা আর পাহাড়ি স্রোত, যা বর্ষার সময় এই জায়গাটি কিন্তু আরও আকর্ষণীয় করে তোলে। এছাড়াও এই অঞ্চলটিতে আদিবাসীদের সংস্কৃতি সমৃদ্ধ, তাদের নাচ গান উৎসব এই জায়গাটা কিন্তু একটা আলাদা চেহারাই দিয়ে থাকে। ভ্রমণপ্রেমী মানুষ যারা অফবিট ঘুরতে ভালোবাসে, অর্থাৎ যারা শহরের কোলাহল থেকে দূরে থেকে একটু প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটাতে ভালোবাসে, তাদের জন্য কিন্তু এই বেলপাহাড়ি কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। ডুব দে পরে কথা বলছি। বিক্রি আছে বিক্রি নেই, একটু খেলাম আমরা, একটু কাকা অল্প করে কিছু দাও তাহলে শ্বাস। এটা কি তাল গাছের রসটা? তো তাহলে পুকুরের জল। গাছ থেকে নামিয়েছে মনে হয়, সেইটা ভাবলাম আমরা। রস খাবি? কে রাজু বলেছে, রাজু বলে জীবন বলেছে এটা পুকুরের জল, ও বলছে রস খাবে। এই রস খাওয়া গেল, সুগন্ধ বলে। ভেবেছিলাম বন্ধুরা মিলে তারের রস খাবো, কিন্তু তার হলো না, ওটা ছিল পুকুরের জল। তাই এইভাবেই আমাদের এই রাস্তা আনন্দ করতে করতে আমরা ফিরে চলেছি বাড়ির পথে। তো বন্ধুরা, কেমন লাগলো এই 1 রাত 2 দিনের এই ছোট্ট ট্রিপটি? অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, এই জায়গাটি ঘুরে যেও।